আসসালামু আলাইকুম। আমার প্রিয় প্রজন্ম, আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিও। প্রিয় প্রজন্ম, আমি দুঃখিত, পথ হারা বাংলাদেশ, অনিশ্চিত গন্তব্য, সবার আগে লুটপাট। এই ভিডিওর ভিতরে যাবার আগে আমি কিছু প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে। আমি জানি মেধায় মননে আপনারা অনেক শার্প, এই জামানার এই নতুন প্রজন্ম আমি স্যালুট করি এবং আমি মনে প্রাণে কামনা করি যে এটা বাস্তবতা, কামনা করা নয়। আগামী দিনের পৃথিবী সব তোমাদেরই চালাতে হবে, তোমাদের ভবিষ্যৎ তোমাদেরই গড়তে হবে। আমরা অচল, আর আমি তো বলছি এগুলা খোল নৈশা সব নষ্ট। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে এই যুব সমাজকেই হাল ধরতে হবে যদি সসম্মানে বাঁচতে চাও। আর যদি এই আমার মতন যেগুলো আছে বা তার সাথে আর একটু কম বেশি, তারাই যদি এই রাষ্ট্র চালায়, এই পৃথিবী চালায়, তাহলে আসলে এই যা হেডলাইন দিছি, পথ হারা বাংলাদেশ, অনিশ্চিত গন্তব্য, সবার আগে লুটপাট, এটাই 100% কার্যকরী হবে। ইউ ক্যান রেস্ট অ্যাসিওর্ড। আমি একটা প্রশ্ন করি, বাবা, এই বাংলাদেশ নয় শুধু, তোমাদের এক একজনের বয়স তো বলছি 15 থেকে 35, তার সাথে বেশি বয়সের কেউ দেখলো না দেখলো আমার তাতে কিছু যায় আসে না। কি ভাবলো কি না ভাবলো, আই ডোন্ট কেয়ার, বাট আই কেয়ার ফর ইউ অল, আই লাভ ইউ অল। যতটুকু স্বপ্ন আমার এখনো আমার ভিতরে আছে, সেটা তোমাদেরকে নিয়ে এবং তোমাদের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। আমি চাই তোমরা একটা রাষ্ট্রের, এই পৃথিবীর একটা গুণগত পরিবর্তন আনো বাবা, এছাড়া আর কোনো আশা নাই। এই পৃথিবীর যত অশান্তি, এই বাংলাদেশের যত অশান্তি, তার মূলে কি? এক এবং অদ্বিতীয়, আমরা যেমন বলি না, এক এবং অদ্বিতীয় আল্লাহ। আর এই অশান্তির এক এবং অদ্বিতীয় কারণ হলো এই নোংরা, অধপতিত, হিংসাত্মক, স্বার্থান্বেষী, বিভাজনের রাজনীতি, আর কিচ্ছু না। তোমরা যদি কেউ দ্বিমত পোষণ করো আমাকে বলতে পারো, আমি সবসময় বলি, বাবা একটু কিছু বলো, আমি তোমাদের কাছ থেকে আমি উপদেশ চাই দোস্তুর মতন। আমি বলছি তোমরাই এখন আমার চাইতে বেশি শার্প, সবার চাইতে বেশি শার্প তোমরা। হয়তো একটু দূরদৃষ্টির অভাব থাকতে পারে, যেটা বাস্তব জীবনে শিখে যাবে, সেটাও শিখে যাবে। শিখতে যেমন শুরু করেছো, হামাগুড়ি দিচ্ছ, হাঁটতেও শিখবে, সময়ের ব্যাপার। কিন্তু সেই পর্যন্ত তোমাদের তো টিকে থাকাই মুশকিল, সারা পৃথিবীতে চায় না। তারপরেও সুখবর হলো ওই যে নিউ ইয়র্কের একজন মেয়র নির্বাচিত হয়েছে, কি নাম ওনার, জোহরান মামদানি। কত বয়স তার? 30-এর কোঠায়, 35-40 সবই মনে হয় এরকম। তারপরে 1991 সালে জন্ম, তাতে কত বছর হয়? আমার আন্তরিক অভিনন্দন। তোমরাও এই দেশ চালাবে, হাল ধরো, আমি এটাই চাই। পারলে আগামীকালকে হাল ধরো, আমি এটাই চাই। ধরে ফেলছো অবশ্য, তারপরেও তো ভয়ঙ্কর বিপদ আছে সামনে, আমি বললাম। তারপরে ইরানের নেতা নির্বাচিত হয়েছে মোস্তফা খামেনি, তারও বয়স মাত্র 56 ইয়ার্স। যাই হোক, খোল নৈশা নষ্ট হয় নাই এখনো। সো কেন বলতেছি যে পথ হারা বাংলাদেশ? খুব ভালো ভালো পত্রিকায় যারা এদেশের লিডিং, প্রায় দেখি এরা ইসলাম বিদ্বেষী কথা ছড়ায়, বহুবার ক্ষমা চাইছে, তারা স্লোগান দেয় পথ হারাবে না বাংলাদেশ। কিন্তু আমি তো দেখি পথ তো বাংলাদেশ হারাই বসেই রয়েছে। কেন পথ হারায় বলছি? যেই দেশের স্বামী থাকে বিদেশে, যেই দেশের স্লোগান হয় ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, সেই দেশ পথ হারায় নাই তো কি করছে? এ দেশটা কি এরকম হওয়ার কথা ছিল? যেই দেশের যাত্রা শুরু হয়েছে চোরের খনি দিয়া এবং লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ, আকাম কুকাম, এই যে নির্বাচনের যত ইঞ্জিনিয়ারিং, এগুলো তো সব জালিয়াতি, সবই নোংরা। তো এটা কি সুপথ হাঁটতেছে এই দেশটা? কোনো নমুনা আছে তার? প্রত্যেক জায়গায় সিন্ডিকেট, সব জায়গায় একটা অরাজকতা,
একটা অস্থিরতা, একটা স্বার্থান্বেষী স্বার্থের দ্বন্দ্ব সবখানে লেগেই আছে। কোথায় কোন পথে চলতেছে? আরো একটা হাস্যকর বিষয় হলো, আজকে যে সংসদ ভবনের উদ্বোধন হলো, মানে পার্লামেন্টের, একজন বিজ্ঞানী পিএইচডি ডিগ্রিধারী, যিনি বলেন বাচ্চাদের শিখান যে পাকিস্তানের নাম নিলে পেস্ট দিয়া দাঁত মাজতে হবে। তো ওই সংসদ ভবনটা তো পাকিস্তানিরাই বানাই দিয়েছিল। ওইখানে বৈশা পাকিস্তানের 14 গোষ্ঠী উদ্ধার করে। আচ্ছা, করে, সমস্যা নাই। পাকিস্তানের একটা এমবেসিও আছে গুলশানে। অত্যন্ত দুঃখজনক। আর আমাদের স্বামীও একজন আছে। তারপরে কি বলছে এখানে, সবার আগে বাংলাদেশ। বাস্তবতাটা কি? সবার আগে যদি বাংলাদেশ হইতো, তাহলে এই দেশ থেকে গিয়ে বেগমপাড়ায় 50টা 150টা লন্ডনে ফ্ল্যাট কেন? সবার আগে হলে তো এইখানেই ইনভেস্ট করতো, যাতে মানুষ কাজ করতে পারে, মানুষ খেটে খায়, বেকার ছেলে মেয়েরা কাজে একটা এমপ্লয়মেন্ট পায়। সবার আগে হতো এটা বাংলাদেশ। বুঝতাম যে আমি 1 পয়সা ইনভেস্ট করলে আমি এই দেশে ইনভেস্ট করব। এরপরে যদি ব্যবসায়িক কারণে আমাকে বিদেশে শিল্প কারখানা করতে হয়, আমি সেটা করব, সেটা ঠিক আছে। সেখান থেকে তো টাকা এদেশে আনবো। কিন্তু তারা কি করে, সারা ক্যানারিতে, অমুক আইল্যান্ডে, তমুক আইল্যান্ডে, ওখানে সেখানে তারা ইনভেস্ট করে। আবার এখান থেকে তো আন্ডার ওভার করে যেভাবে বিভিন্ন উপায় এখান থেকে পাউন্ড ডলার পাঠায়া ওখানে, মানে ব্যাংক লুট করে, সব ব্যাংক বিমা সব লুট করে ওখানে নিয়ে যায়। তাহলে কোনটা আগে? লুটপাট। এই যারা ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত বা ওয়ার্ড কমিশনার, বিগত এই 54 বছরে যারাই হয়েছে, তারা কি করছে? সবার আগে রিলিফ টিলিফ আসলে এগুলো কি সবার আগে মানুষকে দিছে, না নিজে খাইছে? বলতে পারবেন কেউ যে একটা জায়গায় শতভাগ অনেস্টলি এই সমস্ত সাহায্য সামগ্রী, যেটা এই যে বিভিন্ন জায়গায় সরকারিভাবে ঘর বাড়ি করে দেওয়া হয়েছে, তারা কারা পাইছে? নিতান্ত যারা গরিব মানুষ। আমি দেখি এখানে ইউটিউবের, এখন তো মিডিয়ার যুগ, সেই সুদূর একেবারে বাংলা বান্দা থেকে শুরু করে এই বোলাহাট গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত মানুষ চিকিৎসা পাচ্ছে না, ভাত পাচ্ছে না, ঘর বাড়ি নেয় আর পাট করে ঘর কাপড় টানাইয়া বই সিমেন্টের বস্তা দিয়ে পর্দা করে সেই ঘরে বসবাস করে মানুষ, যেখানে কোনো জীবজন্তু বসবাস করে না। ইউরোপে আমেরিকায় রাখে না ওরকম ঘরে। তো সেগুলো তো সামনে আসতেছে, তাদের কথা কেউ ভাবে? কিন্তু সমস্ত জায়গাতে, বালু মহলে, নদীতে, খালে, বিলে, শিল্প কারখানায়, পাড়ায়, মহল্লায়, সবখানে সবার আগে লুটপাট, চাঁদাবাজি, রাস্তা ঘাটে, আকাশে বাতাসে, সব জায়গায়। তো সবার আগে কি? সবার আগে আমার স্বার্থ। এবং এও বলি আমি, ক্ষুধার কোনো শেষ নাই। মানুষের তো একটা চাহিদার তো একটা শেষ থাকা উচিত। একবার পেট ভরে ভাত খেলে তো অন্তত 6-7 ঘন্টায় ক্ষুধা লাগে না। সে জীবনে 1-2 কোটি টাকা যদি হয়, তো 1-2 কোটি টাকা না, 50 লাখ টাকাও যদি হবে, 10 লক্ষ টাকাও যদি হয়, একটা মানুষকে বাঁচার জন্য তো সেটা যথেষ্ট। তারপরে আর বাদ দেয় যে না, আল্লাহ তাআলা তুমি যথেষ্ট দিছো, আমার আর দরকার নেই, এখন ভালো হয়ে যায়। কিন্তু শুনছেন কেউ যে এইসব আকাম কুকামে ইস্তফা দিছে, লুটপাটে ইস্তফা দিছে? আমি দুঃখিত প্রজন্ম। এবার আমি দেখতেছি কিছু মানুষের উদ্ধৃতি, এই যে পাটোয়ারিকে আমি অভিনন্দন জানাই, আমি সম্মান জানাই, আমি হাদির আত্মাকে। এরা একটা পথ, আমার দৃষ্টিতে আমি যেটা চাই, কথা বলেছিল, পথ দেখাবার মতো ছেলে ছিল এরা। আমি বলি আরো লাখো তরুণ এদের এই পথ ধরে এগিয়ে আসো বাবা। ওরা খারাপ কিছু বলে নাই, ওরা আমার কোনো আত্মীয় না। আমি তোমাদের ভালোর জন্য বলতেছি, ওরাই সঠিক পথে আছে। আমি অভিনন্দন জানাচ্ছি এবং তোমাদেরকে অনুরোধ করছি, ফলো দেম, বি লাইক দেম। শহীদ জিয়াউর রহমানের যদি ছেলে হয়ে থাকেন,
আপনার বাপকে যারা হত্যা করেছিল, খালেদা জিয়াকে হত্যা করেছিল যারা, আপনার মেরুদণ্ড যারা ভেঙে দিয়েছিল, প্রত্যেকটা কথাই তো সত্যি। আপনার মেরুদণ্ড যারা ভেঙে দিয়েছিল 17 বছর এই দেশে আসতে পারে নাই, একটা ট্রাক সরাতে পারে নাই, একটা কথা বলতে পারে নাই, রাস্তায় নামতে পারে নাই, তারাই এই জুলাইকে অস্বীকার করে। দিবালোকের মতো সত্য, সেটাকে অস্বীকার করে। এরা কারা? তুমি কি তাদের ফ্যান হবে, তাদের ফলো করবে, না এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে ফলো করবে? ইটস আপ টু ইউ। পথ হারাবে না বাংলাদেশ বলছি, পথ তো হারাই বসে আছে। তুমিও যদি পথ হারাও তাহলে তো শেষ। ঠিক না বাবা, তোমরা কেউ আমার আপন নও, আবার কেউ আবার দূরেরও নও, বাট আমি মনে করি পৃথিবীর 800 কোটি মানুষই আমার পরম আত্মীয়। মজার কথা বলি, ওই এক্সে আমার একটা অ্যাকাউন্ট আছে, আজকেও ফোন দিছে, মানে ভুয়া এটা ইলন মাস্ক, আরো কয়েকবার ফোন দিছে। আমি অনেক কিছু কমেন্টস দেই ওখানে, যাই হোক। তো প্রত্যেক দিনে আমাকে লটারিতে টাকা দেয়, বিলিয়ন বিলিয়ন ডলার দেয়, এই করে সেই করে, গাড়ি দেয়, ফোনও দেয়, ফোনও দিছে। ফোন ধরি না অবশ্য, আমি একদিনে শুধু ধরেছিলাম আর কি। So, আজকে বলতেছি কতজন ইলন মাস্ক আছে পৃথিবীতে, তুমি আমাকে ফোন দাও, আনফর্চুনেটলি আমি তো ফোন ধরতে পারি না, তো ফোন ধরি না। আমি তো, তুমি হইলে একদিকে রিচেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড এন্ড আই এম দ্য পুয়ারেস্ট গাই ইন দিস কন্টিনেন্ট, সাবকন্টিনেন্ট। সবগুলো চিট, বাটপার। আমি দেখি তো ইলন মাস্কের বক্তৃতা, বিবৃতি এবং তার স্ট্যাটাস, শুধু টাকা, তার গাড়ি কিভাবে বিক্রি হবে, তার মহাকাশে কিভাবে ব্যবসা হবে, সেই সব নিয়ে চিন্তা করে। যাই হোক, একজনের আল্লাহর কাছে মোনাজাত, ফরিয়াদ, হে আল্লাহ, যারা সংস্কার বাস্তবায়ন করতে চায় না, তুমি তাদের অন্তরকে সংস্কার করে দাও। বাবা, চোর না শোনে ধর্মের কাহিনী, বুঝতে পারছে? রাস্তায় রাজপথ ছাড়বে না, বহুবার বলছি, রাজপথ ছাড়বে না। আজকে যে ছেলেটি মেয়েটি জন্মাইছে তাকেও রাস্তায় নামতে হবে, ওই সেই জুলাইয়ের 36 জুলাইয়ের মতন। ঐক্যবদ্ধ থাকো, যদি কিছু করতে চাও সত্যিকার অর্থে তোমাদের জন্য, আমার জন্য না, ঠিক আছে? আদায় করে নিতে হবে। তোমরা যেমন আদায় করে নিয়েছো, আদায় করে নিতে হবে। আর যতটুকু নিচ্ছ সেটা তো আদায় করতে পারো নাই, চারানিও হয় নাই। যদি হতো তাহলে আজকে এই অবস্থা হতো না। আরো সামনে আছে, দেখি কি আছে। এই যুদ্ধ এমনভাবে শেষ করতে চায় যাতে আর কখনো ইহুদি জাতি মুসলিমদের উপরে আক্রমণ করতে না সাহস পায়। কথাটা 100% ঠিক, কিন্তু একজন মোস্তফা কি করবে জানি না, দেখার অপেক্ষা থাকলাম। ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে আমরা সংসদে যাচ্ছি না। বাবা, সেই দিনেই তো, ওই বাসর রাতেই তো বিড়াল মারতে হয়, একটা কথা আছে। সেদিন কেন একটা বিপ্লবী সরকার গঠন করেছিল না? আর এখন খেসারত দিচ্ছ, পস্তাচ্ছ, সংবিধানের দোহাই, অমুকের দোহাই, তমুকের দোহাই। কি দোহাইতে এই রাষ্ট্রের রেজিম চেঞ্জ হয়েছিল, এই রেজিম পালাইছিল সব দল বলে। প্রয়োজন কোনো নিয়ম মানে না। সংবিধানের জন্য মানুষের জীবন, না জীবনের জন্য সংবিধান, রাষ্ট্রের জন্য সংবিধান, না সংবিধানের জন্য রাষ্ট্র। দুঃখ লাগে, লজ্জিত বোধ করি। নাহিদ, ভারতের ইশারায় জুলাই সনদ নিয়ে নাটক করছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, ভিডিও সহ প্রমাণ দিলেন শিশির মনির। ইনি ভারতে ছিলেন অনেক বছর, ভারতের সাথে ওনাকে অনেক আরামায় সেই রাখছে, যা দেখি আর কি। উনি কি করবেন, বক্তৃতায় শুধু দিতে থাকেন। বাবা, চোখ কান খোলা রাখো, কথা বলো, বুঝতে চেষ্টা করো। বলছি যে আমার মতন যারা, তাদেরকে 1%ও বিশ্বাস আমি করি না, এবং তোমরাও করবে না, আমি এটাই বিশ্বাস বলতেছি। তবে নিজেরা ঠিক থাকো, শতভাগ একদম নিখাত থাকার চেষ্টা করো, আর না হয় ওইরকমই হবে ভবিষ্যৎ। জামায়াতে যোগ দিয়ে ইসলাম কায়েম করা আর বিষ খেয়ে বাঁচতে চাওয়া সমান কথা। এই মোল্লাদেরকে কোন ভাষায় আমি ঘৃণা জানাবো আমার আসলে জানা নাই।
এদের তো কথা ছিল রাষ্ট্র চালানো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খলিফাগণের মতন। আমি সবসময় বলি, মাদ্রাসার ছেলেপেলেগুলো যদি আজকে রাষ্ট্র ক্ষমতার বিভিন্ন বাহিনীতে থাকতো, তাহলে রাষ্ট্রটা মনে হয় এতটা অধপতিত হতে পারতো না। কারণ আমি খুব কাছ থেকে দেখছি মাদ্রাসার ছেলেমেয়েরা কতটা লেখাপড়া করে, কতটা ভদ্র, কতটা নম্র। কোনো মাদ্রাসার ছেলে কি নেশাখোর হয়? কোনো মাদ্রাসার ছেলে টিচিং করে? পরকীয়া কয়টা মাদ্রাসার ছেলে, কয়টা মাদ্রাসার ছেলে ধর্ষণ করে? কিন্তু ওরা তো ওদেরকে তুলে ধরতে পারে না, ওদেরকে সেভাবে গড়ে তুলতে পারে নাই। ওই যে ব্রিটিশরা আলিয়া মাদ্রাসায় ঢুকাইছে, যাও তসবি টেপো আর পান চিবাও আর বয়ান দাও, বিবি আর জান্নাতের খালি ওয়াজ করো, তাই এরা করে। না হয় এদের মতন চেহারা সুরাত, যেই বেশভূষা, এগুলো কি ওয়াজ করতেছে? জামাতকে ভোট দেওয়া আর বিষ খেয়ে বেঁচে থাকা। তো কাকে ভোট দেবে? কাকে ভোট দিলে সরাবন তহুরাত খাওয়াবে তোমাদেরকে, আর জান্নাতের টিকিট দেবে, আর সুন্দর সুন্দর দিনদার বিবি দেবে তোমাদের নয়ন জোড়ানোর জন্য, দেহ জোড়ানোর জন্য? আমি দুঃখের সাথে বলতেছি, এদের তো রাষ্ট্র ক্ষমতা চালানো উচিত। এরা এই সমস্ত বিভেদ সৃষ্টি করবে। জামাতের চেতে যদি কোনো ভালো ইসলামিক দল থাকে, ইমানদার দল থাকে, তুমি দেখাই দাও যে বাবা এই দলটায় ভোট দাও, আমরা সবাই এই দলটাকে সমর্থন দেই, এই দলটাকে ক্ষমতায় বসাই। সরি, মধ্যরাতে লাইভে এসে 20 দিনের কাজের হিসাব দিলেন হাসানাত আব্দুল্লাহ। আমি সালাম জানাই হাসানাত আব্দুল্লাহকে, অভিনন্দন জানাই। সারা বাংলাদেশে পাড়ায় মহল্লায় ঘরে ঘরে এই এই ডিজিটাল আপডেট, ডিজিটাল ইনফরমেশন সিস্টেম চালু করা উচিত। কখন কি হচ্ছে, কোন জায়গায়, কোন রাস্তায়, কোন ঘাটে, কোন দোকানে, কোন মার্কেটে কি চাঁদাবাজি হচ্ছে, কি সরকারি কাজ হচ্ছে, কি বরাদ্দ আসতেছে, সব আপডেট দেওয়া উচিত। কোথাও যদি সন্ত্রাসের কোনো গন্ধ পাওয়া যায়, চাঁদাবাজির গন্ধ পাওয়া যায়, সেটা যেন মানুষে জানতে পারে। বিকজ মোবাইল এখন সবার ঘরে ঘরে আছে, সবার কাছেই আছে। জুলাই গণ অভ্যুত্থানে চোখ হারানো মাহবুবকে ত্রয়োদশ সংসদে প্রথম অধিবেশনে আমন্ত্রণ। ভালো, সবাইকে আমি জানি না কতজনকে আমন্ত্রণ জানাইছে, আমার মনে হয় A to Z সবাইকে আমন্ত্রণ জানানো উচিত ছিল, হয়তোবা জানাইছে, আমি জানি না। মেহেরপুরে ইউনিয়ন পরিষদের কর্তৃত্ব নিয়ে বিএনপির 2 গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষে আহত অনেক। আমি দেখলাম ভিডিওটা। এরকম তো অহরহ খবর আসতেছে, কোথায় নাই, কোন উপজেলায় নাই বাংলাদেশে? 500টা 550টা উপজেলা, কোথায় নাই এই ঘটনা? কোন গ্রামে নাই? কারা করতেছে এগুলো? জামাতের ছেলেরা এগুলা করে, বা যেই দলটা নাই এখন তারা এগুলা করে? অন্য কোন দল এগুলা করে? স্রেফ কমন সেন্সের ব্যাপার। স্পিকারের কাছে আবেদন করা সত্ত্বেও সংসদে ফ্যাসিবাদের দোসরে রাষ্ট্রপতিকে ভাষণ দিতে দেওয়ায় আমরা ওয়াকআউট করলাম। বাবা, ওয়াকআউট তো সেই 24 সালের 5ই জুলাই তো করা উচিত ছিল। একেবারে মানে উইকেট ফলাই দিতা, কেন রাখলা? দোষটা কাদের? দূরদর্শিতার অভাব। রাষ্ট্রের দোহাই, বেকুয়াম সৃষ্টি হবে, সংবিধান লঙ্ঘন হবে, সরকারের নাই অস্তিত্ব, স্ট্যাম্প মানে টিমের কেউ প্লেয়ার নাই, খেলাধুলা নাই, স্ট্যাম্প ঠিক রাখো। এই তো খেলার নমুনা, খেলো। বলছি তো, মহা বিপদ আছে সামনে যদি ঐক্যবদ্ধ না থাকো, রাজপথ দখলে না রাখো। রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই, মোহাম্মদ তাহের। বহু আগে এটা ফয়সালা হওয়া উচিত ছিল। বিপ্লব তো ওইসব কিছু দেখে না। দেখে পৃথিবীর কোনো ইতিহাস আছে কোনো নিয়ম মাইনা কোনো বিপ্লব হয়েছে? বিপ্লব না। বিএনপি জুলাই বিপ্লবকে ভুলে যেতে চায় এবং জাতিকেও ভুলিয়ে দিতে চায়, কারণ এই অভ্যুত্থানের সফলতার পিছনে রয়েছে বিএনপির চরম ব্যর্থতা। কে না জানে ব্যর্থতা না এটা, এরা কোনো দায় নেই। ব্যর্থ কি? কাজ করলে তো ব্যর্থ হয়। ওরা কোনো কাজ করছে এই বিপ্লবে? কি বয়ান দেয়? আমি একটা কাজ করলাম, পরীক্ষা দিলাম, সাফল্য হলাম না, ফেল করলাম, মানে ব্যর্থ হলাম। আমি তো পরীক্ষাই দিলাম না, তো আর ব্যর্থতার কি আছে আমার? ওনারা কোনো পরীক্ষা দিছে? ওনারা কোনো রাস্তায় নামছে 17 বছরে? কোনো মিছিল বের করতে পারছে? ওই ট্রাকটা সরাইতে পারছিল? ওনার নেত্রীকে বিদেশে একটা চিকিৎসা দিতে পারছে ভালোভাবে? ব্যর্থতাও না, ব্যর্থও বলা যায় না এটাকে। যে দল মনে করে সরকার গঠন করতে পারত, তাদের এই স্বপ্ন দেখাই তো না জায়েজ।
কে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব? আল্লাহু আকবার। না জায়েজ, জায়েজ এবং না জায়েজ, ওনরা যা বলবে ওটা জায়েজ। উনি কিন্তু দেশেই ছিলেন না, উনি ছিলেন বিদেশে মেহমানখানায় দীর্ঘদিন। ওনার নেত্রী ছিলেন জেলে, আর ওনার প্রধানমন্ত্রী ছিলেন লন্ডনে। কি করবো? এই জন্যই বলি বাবা, যারা বয়স্ক মানুষ এরা আসলে ডিরেল হয়ে গেছে। কথা কখন কি বলে তার কোনো উদাকাছা থাকে না, অনেকেরই থাকে না, হারাই ফেলে, খেই হারাই ফেলে। বাবা, চোখ কান মুখ খুলতে হবে, দৃষ্টিসীমা আসমান পর্যন্ত প্রসারিত করতে হবে। ওই যে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাওয়া এখন খুব সোজা, যে কোনো মুহূর্তে। আমি অনেকগুলো ম্যাপ আছে আমার ঘরে, পৃথিবীর ম্যাপ। সবসময় আমি এগুলো ম্যাপ ঘাটি, দেখি কোন জায়গাটা কোথায়, কিরকম লোক, কত লোক সংখ্যা, এরিয়া কত। তো একটা আন্দাজ করা যায় যে দেশটার আসলে শক্তি সামর্থ্য কি, তাদের কি, তারা খায় কি, তারা পরে। সো এই যদি হয় একজন মন্ত্রী এবং একজন প্রবীণ মানুষের বয়ান, তো এটার কোনো সমালোচনা করার কিছু আছে? চোখের সামনে তো 18 কোটি মানুষ সবাই দেখছে কি হয়েছে এই দেশের ঘটনা, তারপরেও বলে যাচ্ছে, বয়ান দিয়েই যাচ্ছে। জাতীয় সংসদে যারা রাষ্ট্রপতির ভাষণ শুনবে তারাই ফেসিবাদের দর্শক। আসিফ মাহমুদ, আগে বুঝছিল না? আগে বুঝছিল না? জুলাই না হলে যে নির্বাচনই হতো না, সেই জুলাইয়ের সাথে প্রথম গাদ্দারিটা করলো বিএনপি। আপনিও কি তাই মনে করেন? কে মনে করে না এটা? আপনিও কি তাই মনে করেন? এই প্রশ্ন না করে বলছে যে কেউ কি মনে করে না, এমন কেউ আছে? এই জুলাই না হলে আজকে এই যে সরকার, এই যে প্রধানমন্ত্রী, এই যে অন্যান্য সব ক্যাবিনেট মন্ত্রিসভার বড় বড় বুজুর্গ অলিয়া উলিয়া, জামাতের কথা বাদ দিলাম, জামাত তো ক্ষমতায় আসতে পারতো, যাই হোক, এরা কোথা থেকে আসতো? আল্লাহ হেদায়েত দান করুক। এখানে আমরা একে অপরের কাছ থেকে শিখব। অতীতে আমরা দেখেছি এই সংসদে মানুষের কল্যাণের আলোচনা না হয়ে অনেক সময় মানুষের চরিত্র হননের পেছনে ব্যয় হয়েছে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। আপনার কাছ থেকে যেন কেউ এই বিষয়ে সামান্য সুযোগও না পায়। উনি বিনীত অনুরোধ জানিয়েছেন। আমির সাহেবের এই দেশের রাস্তাঘাট সব চেনা নাই, অলিগলি কতটা নোংরা, কোথায় কোথায় ফাঁদ পাতা আছে, কোথায় কোথায় খাদ আছে, উনি এটা আসলে কিচ্ছু জানে না। আমি বলবো আর কি, এই সরল আহ্বানে কোনো কাজ হবে? পারলে তো আপনাদের দলটাকেই খায় ফেলাবে, গিলে ফেলবে, নিশ্চিহ্ন করে দেবে, ফাঁদে যদি একবার ফেলাইতে পারে আপনাদেরকে। আপনি বিনীত অনুরোধ জানাইছেন, এই সংসদে নর্তকীরা নাচে নাই, নর্তকীরা নাচে নাই, হাত তালি দিয়া ফাটাই ফেলাইছে। দেখেন নাই আপনি যান নাই, তখন যেতেন না সংসদে। আমি কিন্তু সংসদে অনেকবার গেছি, বহুবার গেছি। আমার টিচারই তো ছিলেন একজন এমপি, তা অনেকবার অনেক সুযোগ হয়েছে। অনেক আমার জুনিয়র ফ্রেন্ডরাই তো ফুল সেক্রেটারি রিটায়ার করছে, আমি বলছি সচিবালয় ডিউটি করছে। সো আপনি জান নাই? এত বিনয় প্রকাশ ভালো নয়, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, ব্যাকা করতে হয়। আপনারা ফেস করবেন, সামনে আসতেছে। আপনি কি মনে করছেন যে আপনাদেরকে এমনি এমনি ছেড়ে দেবে তারা, সাই দিয়ে ধরবে আপনাদেরকে? আপনারা পারবেন না সাই দিয়ে ধরতে। আপনাদের কতটুকু সেই সাহস আছে? বরং আমি বলবো, এই নতুন প্রজন্ম যারা আছে এদেরকে ঐক্যবদ্ধ করেন, এদের জন্য কিছু করেন, এদের কর্মসংস্থান দেন, এদেরকে বিদেশে পাঠান প্রশিক্ষণ জন্য, দেশে 10টা মেডিকেল কলেজ করেন, 10টা হসপিটাল করেন, ব্যাংক, বিমা, শিল্প কারখানা করেন, যাতে মানুষের এমপ্লয়মেন্ট হয়। কিছু মানে বাণিজ্যিক শিল্প কারখানা স্থাপন, ব্যবসা বাণিজ্যের কথা, মানুষের সজাগতা, কর্মসংস্থান। কৃষিতে হোক, কৃষিতে তো বিভিন্ন সেক্টর আছে, যেখানে যেখানে পারেন এই ছেলে পেলেগুলো কর্মসংস্থান করেন। বিদেশের সাথে কথা বলেন, আপনারা বিরোধী দল হলেও কথা বলতে পারবেন, কারণ এখন তো একটা পজিশন আছে। ইউ ক্যান টক টু এনি অ্যাম্বাসেডর, যে কথা বলেন, ওই দেশে চলে যান, যে সরকারের সাথে যে কথা বলেন যে আমাদের দেশ থেকে তোমরা কিছু লোক নাও, আপনারা 50 লাখ, 10 লাখ, 5 লাখ মানুষকে, ছেলেমেয়েদেরকে ওই দেশে পাঠান, প্রশিক্ষণ দিয়ে বুঝায় একটু যায় যে আকাম করবা না, কাজের দক্ষতা সৃষ্টি করে। এটাই আমার অনুরোধ। এই সংসদে কতদূর আপনারা ভদ্রতা ওনারা রক্ষা করবে, আই হ্যাভ ডাউট। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।